বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20-তে 54 বলে 110, যা বাংলাদেশ ক্রিকেট খুব কম দেখেছে। আপনি হুট করে একটু চিন্তা করতে পারেন 54 বলে 110 কোন হিসেবে কোত্থেকে হইল। আপনি নিজেও জানেন কোন হিসেবে কোত্থেকে হলো। তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি তিনজনে মিলে 54 বলে 110 রান করেছেন। সহজ কথায় 9 ওভারে 110। বাংলাদেশ মিডল ওভারে কত 106 না 109 রান করেছে, যা বাংলাদেশ ক্রিকেট খুব কম দেখেছে। শেষ 10 ওভারে যখন 106 রান দরকার, 3 উইকেট চলে গেছে, লিটন আউট, তানজিদ তামিম আউট, সাইফ হাসান আউট, তখন ওই পরিস্থিতিতে বাংলাদেশ ম্যাচ জেতে এরকম আমরা খুব কম দেখে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশের মিডল ওভার এবং ফিনিশাররা যে ব্যাটিং করেছেন সেটা আসলে আমরা বাংলাদেশের সাপোর্টাররা দেখে অভ্যস্ত না। কংগ্রেচুলেশনস শামীম পাটোয়ারি, কংগ্রেচুলেশনস তাওহিদ হৃদয়, কংগ্রেচুলেশনস পারভেজ হোসেন ইমন। এই যে 183 করতে গিয়ে পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয়ের 200-র উপরে স্ট্রাইক রেটে 50 পার্টনারশিপ, 28 বলে 57 পার্টনারশিপ, শামীম পাটোয়ারি এবং তাওহিদ হৃদয় দুজনের 49-এর পার্টনারশিপ 21 বলে, বিগ হিটিং, পাওয়ার হিটিং, অবিশ্বাস্য। 17তম ওভারে শামীম যেভাবে 25 রান তুললেন, তিনি একা না, তাওহিদ হৃদয় মিলে 25 রান তুললেন, এগুলো না আমরা সচরাচর দেখি না, আমাদের জন্য কমন পড়ে না। এতে আফসোস আরেকটু বাড়ে, কেননা বাংলাদেশের এই টি-20 দলটা রিসেন্ট পাস্টে বেশ ভালো খেলছে এবং এই ধারাবাহিকতা নিয়েই তারা বা এই ভালো ফর্ম নিয়েই তারা বিশ্বকাপে যেতে চেয়েছিল। আনফর্চুনেটলি সেটা হয়নি এবং এই যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 পারফরমেন্স, সেই আক্ষেপটা, বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপটা হয়তো আরেকটু বাড়িয়ে দিল। এনিওয়েজ, বাংলাদেশের জন্য এই জয়টা খুব স্টেটমেন্ট দেওয়া একটা জয়। আপনি খুব স্বাভাবিকভাবেই বলতে পারেন যে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল, এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নাই, অবশ্যই। কিন্তু নিউজিল্যান্ডের এই দলটাও খুব বেশি দুর্বল না। নামগুলো যদি আপনি চিন্তা করেন, তাদের রিসেন্ট পাস্টের পারফরমেন্স দেখেন, তাদের ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দেখেন, কিংবা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের যদি ট্র্যাক রেকর্ড দেখেন, স্ট্রাইক রেট দেখেন, পাওয়ার হিটিং অ্যাবিলিটি দেখেন, এই দলটা বেশ শক্তিশালী। বাংলাদেশের জয়টাকে বড় করে দেখানোর জন্য বলছি না, আসলেও তাই। অবশ্যই নিউজিল্যান্ডের ফার্স্ট কিংবা বেস্ট 11 বা বেস্ট 15 মেম্বার্সের মতো এই দলটা অবশ্যই না, কিন্তু শক্তিশালী। বাট তাতে বাংলাদেশের সাফল্যের পেছনে যে প্লেয়ারদের পারফরমেন্স, ব্যাটারদের যে অ্যাগ্রেশন, তাদের যে ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া, তাদের যে বিগ হিটিং, এগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে বাংলাদেশ খুব ভালো কামব্যাক করেছে, কেননা অপোনেন্ট যেভাবে সাইফ হাসানের ক্যাচ মিস, ফিল্ডিং মিস, সবকিছু মিলে 10 ওভারের মধ্যেই প্রায় 100 তুলে ফেলেছিল, সেখানে শেষ 10 ওভারে নিউজিল্যান্ডকে ওই 80-82 রানের মধ্যে আটকে রাখাটা বাংলাদেশের স্পিনারদের একটা বড় ক্রেডিট। একই সঙ্গে ডেবিউটেন্ট রিপন মন্ডলের কথা আলাদা করে বলতে হয়, প্রথম 3 ওভারে খুব ভালো করতে পারেননি, রিসেন্ট পাস্টে তার যে ফর্ম ছিল সেটার সুবিচার আমরা দেখিনি, দ্যাট ইজ ফাইন, অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডেবল। শেষ ওভারটা বেশ ভালো করেছেন। তবে স্পিনারদের, মাহিদি, রিশাদদের ওই ক্রেডিটটুকু দিতে হবে যে তারা ম্যাচের লাগামটা টেনেছে। দ্বিতীয় উইকেটের যে বড় পার্টনারশিপটা হচ্ছিল সেটা ভেঙে যাওয়ার পর বাংলাদেশ ম্যাচের লাগামটা টেনে ধরতে পেরেছিল, স্পিনাররা টেনে ধরতে পেরেছিল, এটা তাদেরকে ক্রেডিট দিতে হবে। বাট সবচেয়ে বড় ক্রেডিট বাংলাদেশের 3 মিডল অর্ডার এবং ফিনিশার ব্যাটসম্যানের। ছোট একটা ব্যাপার দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে সাইফ হাসানের ওয়ানডের অফ ফর্ম টি-20-তে না পড়ুক, সেটাই এক্সপেক্ট করি। তানজিদ তামিম, আবারও সেই পুরনো প্রশ্ন, স্কোর একটু বড় চেস করতে গেলে মানে অ্যাকচুয়ালি আপনার কি সমস্যা হয় আমি ঠিক জানি না, কিন্তু বিশ্বাস করি তানজিদ তামিমের অ্যাবিলিটি এর চাইতে অনেক বেশি, অনেক বেটার, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই অ্যাবিলিটি আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি। কংগ্রেচুলেশনস বাংলাদেশ।